হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এসটিকে এডুকেশন একাডেমি। তো তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে এখন যারা আছো, তো আমি এই চ্যানেলের মাধ্যমে আমাদের যে পৃথিবী ভূগোল বইটা আছে, সেই ভূগোল বইটার থেকে যে সকল চ্যাপ্টার তোমাদের আছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা আলোচনা করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আশা করি এই ভিডিওটা তোমরা দেখবে এবং আজকে যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ আকাশ ভরা সূর্য তারা, এই চ্যাপ্টারটি আমরা আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ফলে তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারবে চ্যাপ্টারটা সম্পর্কে এবং প্রশ্নের উত্তরও নিজের থেকে করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মহাবিশ্ব, অর্থাৎ এই যে আমাদের যে মহা একটা বিশ্ব আছে সেই সম্পর্কে আমাদের জ্ঞান নিতে হবে, বা ইংরেজিতে আমরা একে বলি ইউনিভার্স। ইউনিভার্স বা মহাবিশ্ব বিষয়টা কি সেটা জানতে গেলে আমাদের সব থেকে আগে যেটা করতে হবে, সেটা তোমরা হয়তো দিনের বেলায় সূর্য আর রাতের বেলায় চাঁদ সহ যে অসংখ্য আলোকবিন্দু দেখতে পাও, সেগুলোকে আমরা একত্রে বলে জ্যোতিষ্ক। এবং সেই কোটি কোটি জ্যোতিষ্ক, নক্ষত্র, উপগ্রহ, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, গ্যাস প্রভৃতি রয়েছে এই অসীম মহাশূন্যে। ওকে, সো এই অসীম মহাশূন্যকে একত্রে আমরা বলি মহাবিশ্ব। এবং বিশ্ব কথাটির অর্থ হচ্ছে পৃথিবী। আমাদের পৃথিবীকে নিয়ে যদি কিছু বলা হয় তাহলে সেটা হবে আমাদের বিশ্ব। কিন্তু মহাবিশ্ব যখন বলবো, পৃথিবীর মতো আরও কোটি কোটি কত গ্রহ, এবং সেই গ্রহের মধ্যে কত কত কোটি নক্ষত্র বা আলোকবিন্দু বা বিভিন্ন গ্রহাণুপুঞ্জ রয়েছে, তাদেরকে সমস্তকে নিয়ে বলবো আমরা মহাবিশ্ব। তো আশা করি তোমরা মহাবিশ্ব সম্পর্কে বিষয়টা বুঝতে পারলে। ওকে, এবং এই মহাবিশ্বের মধ্যেই অনেক রকম ব্যাপার আছে, যেমন আমরা যেখানে পৃথিবী, ধরো এই পৃথিবীটা হচ্ছে এক প্রকারের গ্রহের উদাহরণ, ঠিক আছে? সরি, তো পৃথিবীটা হচ্ছে একটা গ্রহের উদাহরণ। এবার গ্রহে অর্থাৎ পৃথিবীকে মানে এটা ধরো পৃথিবী। ওকে, আর সব থেকে বড় হচ্ছে আমাদের সূর্য। সূর্যটা একটা হচ্ছে নক্ষত্র। তো সূর্যর ধরো নির্দিষ্ট একটা আলো ও উত্তাপ আছে, সূর্যের একটা নির্দিষ্ট আলো উত্তাপ আছে। এবং সূর্যের যে কক্ষপথ, এই যে সূর্যের যে কক্ষপথ, একে অতিক্রম করে আমাদের পৃথিবীটা অতিক্রম করেছে। তাই পৃথিবী হয়ে গেল একটা গ্রহ, এবং পৃথিবীর নির্দিষ্ট কোনো আলো ও উত্তাপ নেই। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে একটা গ্রহের কোনো আলো ও উত্তাপ থাকে না। ওকে, এবং শুধু কি আমাদের পৃথিবী একমাত্র গ্রহ? না, পৃথিবী ছাড়াও আরও এই সৌরজগতের, অর্থাৎ সূর্যকে চারদিকে অতিক্রম করছে আরও এরকম 8টা গ্রহ আছে পৃথিবী নিয়ে। ওকে, সো এই জিনিসটা আশা করি বুঝতে পারলে। এবার চলো একের পর এক বিষয়গুলো আমরা জেনে নিই। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান কি? অর্থাৎ আমরা এই আকাশ ভরা যে তারা, নক্ষত্র পর্যবেক্ষণ করছি, তাদের জানার যে চেষ্টা এবং বিজ্ঞানের যে শাখায় তাদের সম্পর্কে বলা হয়েছে তাকে আমরা বলি জ্যোতির্বিজ্ঞান। ঠিক আছে, তো জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তো বুঝতে পারলে। এবার চলে যায় নীহারিকা। নীহারিকা জিনিসটা কি? মহাশূন্যে যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয় তাকে বলা হয় নীহারিকা বা নেবুলা বলি। তো নেবুলা হচ্ছে এক ধরনের গ্যাস বা ধূলিকণা যা মহাজাগতিক উপরে, অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। এবং এই নীহারিকা থেকেই জন্ম নেয় আমাদের তারা। তো সব থেকে আগে সৃষ্টি হয় নীহারিকা, এবং নীহারিকা থেকেই আমাদের তারার সৃষ্টি হয়। ওকে, এবং নীহারিকাগুলি গ্যাসীয় পদার্থগুলি জমাট বাঁধতে বাঁধতে শুরু করে এবং শূন্যস্থানে জমা হয়ে প্রচণ্ড গতিতে একে অপরের সাথে মিলে গেলে এক জ্বলন্ত নক্ষত্রের আকার ধারণ করে। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে কীভাবে আমাদের নক্ষত্রটা সৃষ্টি হয়। প্রথমে আমাদের থাকে ধরো নীহারিকা। নীহারিকা থেকে প্রচণ্ড যে গ্যাসীয় যে পিণ্ডগুলি থাকে, তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে জমাট বাঁধতে শুরু করে এবং একে অপরের সাথে মিলিত হয়ে শুরু করে বড় একটা যে নক্ষত্রের আকার ধারণ করে। এভাবে নক্ষত্র সৃষ্টি হয়। তো নেক্সট চলে যাই আমাদের ছায়াপথ বা গ্যালাক্সি। হোয়াট ইজ গ্যালাক্সি? গ্যালাক্সি হচ্ছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। ধরো আমরা যেমন পৃথিবী, শুধু পৃথিবীটা নিয়ে পৃথিবী, সূর্য ও অন্যান্য একত্রে যদি আমরা অন্যরকম গ্রহ একসাথে হয় তাহলে হলো আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথে রয়েছে। এবং ছায়াপথ আর নক্ষত্র, ছায়াপথ এবং নেবুলা কিন্তু আলাদা। নেবুলা হচ্ছে নেবুলা হচ্ছে তোমার জ্বলন্ত যে গ্যাসীয় পিণ্ড থাকে বা নক্ষত্র সৃষ্টির যে আগের ধাপটা, সেটা হচ্ছে আমাদের নেবুলা।
কিন্তু ছায়াপথ হচ্ছে অনেকগুলো নক্ষত্র নিয়ে যখন একটা ছায়াপথ গঠিত হয়। যেমন পৃথিবী, সূর্য, অন্যান্য নানান গ্রহ নক্ষত্র রয়েছে একে বলে। এবং আমাদের যে ছায়াপথ সেটার নাম হচ্ছে আকাশগঙ্গা। এটা অবশ্যই মনে রাখবে, আমাদের ছায়াপথটার নাম হচ্ছে আকাশগঙ্গা। নেক্সট চলে আসে নক্ষত্র। নক্ষত্র সম্পর্কে কিছুক্ষণ আগেই তোমাদের বললাম। নক্ষত্রটা হচ্ছে এদের নির্দিষ্ট আলো ও উত্তাপ আছে এবং এরা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড হবে। ওকে, নক্ষত্র সৃষ্টি হয় নেবুলা থেকে। নেক্সট চলে আসে তারাদের রং। তারা অর্থাৎ তারা মানে এখানে নক্ষত্রের কথা বলা হয়েছে। আমরা যে রাতের আকাশে লক্ষ লক্ষ যে তারা দেখতে পাই তাদের নক্ষত্র বলা হয়েছে। এবং আমরা যে এত দূরের যে তারা দেখতে পাচ্ছি, আমাদের মনে হচ্ছে যে এর আকার অনেক ছোট, কিন্তু ছোট মানে এই নয় যে তারা আকারে অনেক ছোট। ছোট মানে এও হতে পারে যে তারা আমাদের থেকে অনেক দূরে অবস্থান করছে। যেহেতু সূর্য আমাদের সবথেকে কাছের তারা বা নক্ষত্র, তাই সূর্যকে সব থেকে আমরা বড় আকারে দেখতে পাই। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। এবং তারাদের রং কিভাবে ডিফাইন করা হয় চলো এটা দেখে নিই। তারাদের রং কিন্তু আমরা একটা ছোটোবেলা থেকে আমাদের ধারণা আছে যে যে তারার রং লাল, সে তারা কিন্তু সব থেকে বেশি উজ্জ্বল। কিন্তু আসলে তা কি? তা না। আসলে তারাদের রং সব থেকে কম হচ্ছে যে তারার রং লাল হয়। অর্থাৎ লাল তারার রং সব থেকে কম উষ্ণতা থাকে, ঠিক আছে। এবং সব থেকে প্রচণ্ড যে তারার উষ্ণতা হয় সেটা হচ্ছে নীল তারা। নীল তারারা সব থেকে বেশি উত্তাপ দেয়, ঠিক আছে। আর মাঝারি রঙের তারা হচ্ছে আমাদের যে হলুদ বর্ণের তারারা হয়, ঠিক আছে। তো চলো একবার তারাদের রঙটা ভালো করে বুঝে নিই। যে তারার রং লাল তার উষ্ণতা সব থেকে কম, যে তারার রং নীল হয় সে তারার উষ্ণতা সব থেকে বেশি, এবং হলুদ বর্ণের তারারা হয় মাঝারি। ওকে, সো এটা মনে রাখবে। নেক্সট চলে যাই। আচ্ছা, প্ল্যানেটেরিয়ামটা কি? প্ল্যানেটেরিয়ামটা হচ্ছে বাড়ির কাছাকাছি কোনো প্ল্যানেট, অর্থাৎ প্ল্যানেটেরিয়াম বসে আমরা কৃত্রিমভাবে মহাকাশ, গ্রহ, তারা সব কিছু দেখতে পাবো। প্ল্যানেটেরিয়াম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আলোকবর্ষ দূরে। অর্থাৎ আলোকবর্ষ জিনিসটা কি? আলোকবর্ষ হচ্ছে আমরা যেমন ধরো তোমার বাড়ি থেকে তোমার স্কুল পর্যন্ত যদি মাপ করতে বলি, তুমি কি বলবে? আমার বাড়ি থেকে আমার স্কুল মোটামুটি 1 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঠিক তেমনি যদি বলি আমরা গ্রহদের মাপ নিই, বা আমাদের পৃথিবী থেকে অন্য গ্রহ বা অন্য নক্ষত্র বা আরও দূরের নক্ষত্রের মাপ নিই, তাহলে আমরা বলি যে এত আলোকবর্ষ দূরে আছে, 10 আলোকবর্ষ দূরে আছে। অর্থাৎ আমাদের যে মহাকাশের যে বায়ুশূন্যে মাপ নিই তা হচ্ছে আলোকবর্ষ। অর্থাৎ আলোকবর্ষের সংজ্ঞা যদি বলি, কোনো গতিবেগে 1 বছরে আলো কতটা দূর পার হয় তা হচ্ছে 1 আলোকবর্ষ। এটা হচ্ছে পারফেক্ট সংজ্ঞা, ঠিক আছে। এবার প্রক্সিমা সেন্টুরি সম্পর্কে জেনে নিই। তো আমরা জানি সব থেকে আমাদের কাছের যে নক্ষত্র বা তারা সেটা হচ্ছে সূর্য। এবং সূর্যের পরে আমাদের সব থেকে কাছের যে তারাটি রয়েছে তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। ওকে, প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে আমাদের সূর্যের পরে সব থেকে কাছের নক্ষত্র, ঠিক আছে। এবং সেই তারাটা কি বলছে দেখো, সূর্য, আচ্ছা এটা পরে পড়ছি। প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব হচ্ছে 4.2 আলোকবর্ষ। 4.2 আলোকবর্ষ দূরে আছে পৃথিবী থেকে। আর সূর্য সম্পর্কে বেশি কিছু ডিটেলস আমরা জেনে নিই। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবাই জানো, প্রায় 15 কোটি কিলোমিটার, ঠিক আছে। সূর্যকে বড় আগুনে থালার মতো দেখায়। সূর্য সব থেকে ইম্পর্ট্যান্ট মনে রাখবে যে সূর্য থেকে পৃথিবীতে যে আমাদের আলো উত্তাপ পাচ্ছি সেটা আসতে সময় লেগে যায় 8 মিনিট 20 সেকেন্ড। ওকে, তো 8 মিনিট 20 সেকেন্ড পরে আমরা সেই আলোটা পাচ্ছি পৃথিবীতে। তো এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবে। এবং প্রক্সিমা সেন্টারি কত দূরে অবস্থান করছে সেটাও মনে রাখবে। নেক্সট চলে যাই আমরা নক্ষত্রমণ্ডল। নক্ষত্রমণ্ডল আর কিছুই না। নক্ষত্রমণ্ডল হচ্ছে ধরো অনেকগুলি তারা আমরা আকাশে দেখতে পাচ্ছি, বা কাল্পনিকভাবে যদি আমরা তাদের যোগ করি কোনো একটা আকৃতির গঠন করবে বা একটা আকার গঠন করবে, তাকে আমরা বলি সেই তারাদের ঝাঁককে আমরা বলি নক্ষত্রমণ্ডল, ঠিক আছে। কিছু উদাহরণ আছে, যেমন আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট বা দেখতে পাই সপ্তর্ষিমণ্ডল, 7টা তারার সমাহার। তাছাড়া বকমণ্ডল, ঠিক আছে। অর্থাৎ ছবিটায় তোমরা দেখতে পাচ্ছ যে বকের মতো দেখতে, সেটাকে বকমণ্ডল বলে, ঠিক আছে।
এরকম মনে রাখবে। চলো নেক্সট চলে যাই। নেক্সট আছে, দিনের বেলায় তারা দেখা যায় না কেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু ভালো করে বুঝে নাও, দিনের বেলায় তারা কেন আমরা দেখতে পাই না? তো আমরা দিনের বেলায় তারা সব থেকে না দেখার মূল কারণ হচ্ছে আমাদের সূর্যের আলো। তো যখন দিনের বেলায় হয় আমাদের সূর্যের আলো পৃথিবীতে সোজাসুজি পড়ে, ফলে অন্য কোনো তারারা তাদের আলো এত দূরে থাকে, তাদের অনুভব করতে পারি না। এখানে খুব সুন্দর একটা উদাহরণের সাথে দেখা আছে, তোমরা অবশ্যই পড়ে নেবে যে কেন দেখা যায় না। নেক্সট প্রশ্ন, তারারা মিটমিট করে কেন? আচ্ছা, তারারা মিটমিট করে। আচ্ছা, তারারা তো আমরা দেখি যে রাতের আকাশে যখন আমরা তারাদের দেখি, তারা দেখবে জুনপুকির মতো জ্বলতে থাকে। কি আসলেই কি তারা মিটমিট করে? না, তারা মিটমিট করে না। তারা মিটমিট করে কারণ আমাদের পৃথিবীর চারপাশে আছে একটা বায়ুমণ্ডল, ঠিক আছে? এবং পৃথিবী থেকে যে বহু দূরে তারার যখন আলোটা আমাদের বায়ুমণ্ডলটা এসে পেরিয়েছে, তখন একটু কেঁপে যায়, ঠিক আছে? ধরো আমাদের এটা পৃথিবী, পৃথিবীর একেবারে চারদিকটি আছে আমাদের বায়ুমণ্ডল, এবং তারারা এরকম এরকম দূরে আছে, ঠিক আছে? এবার এরা তো কী করছে, অনেক দূর থেকে আলো দিচ্ছে আমাদের পৃথিবীতে আসছে, ঠিক আছে? এবার আমাদের যখন আলো আসছে, তখন আমাদের এই বায়ুমণ্ডলের যে লেয়ার, সেই লেয়ারটাকে তো পার করে আসতে হবে পৃথিবীতে, ঠিক আছে? তাছাড়া পৃথিবীতে কী করে আসবে? তো যখন এই লেয়ারটা পার করে আসে, তখন এই আলোগুলি স্লোলি কাঁপতে শুরু করে। মানে যখন লেয়ারে ঢুকে কেঁপে আমাদের চোখে পরিদর্শিত হয়, তাই আমরা আলোগুলি মিটমিট করতে দেখা যায়। বোঝা গেল? তাই তো বলছি যে তোমরা যদি বায়ুস্তরের বাইরে চলে যাও, অর্থাৎ মহাকাশ থেকে তোমরা যদি তারাগুলি দেখো, তাহলে আলোক বিন্দুর মতোই দেখাবে, অর্থাৎ তারা মিটমিট করবে না। তো এটা হচ্ছে মূল কারণ, মূল কারণ হচ্ছে বায়ুমণ্ডল। তো আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট প্রশ্ন চলে যাই, কী দেওয়া আছে। আচ্ছা, টেলিস্কোপ, টেলিস্কোপ ব্যাপারটা বুঝে নাও। টেলিস্কোপ কী এবং কে আবিষ্কার করেন? প্রথমে টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। ওই গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? তো টেলিস্কোপ জিনিসটা কি, রাতের আকাশে যখন হাজার হাজার তারা আমরা দেখি, আলোকবিন্দু মনে হয়, কিন্তু পৃথিবীতে বসে মানুষ যখন সেই টেলিস্কোপ যন্ত্রের সাহায্যে তাদের দেখে, তাদের অনেকটা কাছের থেকে দেখা যায়, এটা হচ্ছে টেলিস্কোপ। অর্থাৎ দূরের জিনিসটা কাছে আমরা দেখতে টেলিস্কোপ বা দূরবীন যন্ত্র ব্যবহার করে থাকি। ওকে, সো চলো হুম নেক্সট চলে যাই সব থেকে ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের, যেটা হচ্ছে সৌরজগৎ বা সৌর পরিবার। অর্থাৎ আমাদের যে নক্ষত্র, আমরা যেখানে থাকি, বা আমাদের যে সোলার সিস্টেম বা সৌর পরিবার, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রথমে হচ্ছে সৌরজগৎটা কার অন্তর্গত? সৌরজগৎটা যে ছায়াপথের অন্তর্গত, সরি সৌরজগৎটা যে ছায়াপথের অন্তর্গত, তার নাম হচ্ছে আকাশগঙ্গা। ওকে, আকাশগঙ্গার মধ্যে অন্তর্গত হচ্ছে আমাদের সৌরজগৎ, ঠিক আছে? এইবার সৌরজগৎটা কীভাবে আবিষ্কার হয়েছিল? প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য, ঠিক আছে? এইবার কি হয়, সূর্যটা প্রচণ্ড জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করে। অবশিষ্ট যে ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। অর্থাৎ আমাদের এই যে সূর্য, প্রচণ্ড গ্যাস, হিলিয়াম, হাইড্রোজেন গ্যাসে পরিপূর্ণ থাকে, এবং এর ফলে যেসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে গ্যাস, তারা সূর্যের আকর্ষণে, তারা সূর্যের চারিদিকে আকর্ষণে ঘুরতে থাকে, ঠিক আছে? সেইগুলি লক্ষ লক্ষ কোটি লক্ষ লক্ষ বছর পরে সেইগুলি পৃথিবী বা আমাদের যে অন্যান্য 7টা গ্রহ বা গ্রহের যে সকল উপগ্রহ, তাদের সৃষ্টি হতে থাকে। এই সব নিয়েই আমাদের সৌরজগৎ বা সৌর পরিবার, ঠিক আছে? অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে সকল গ্রহ, অর্থাৎ পৃথিবী সহ আরও 7টা গ্রহ, এবং যে আমাদের উপগ্রহগুলি আছে, যেমন চাঁদ, বৃহস্পতির যে উপগ্রহ, সকলেই সূর্যকে কিন্তু কেন্দ্র করেই ঘুরছে। তাদের সমস্তটাকে নিয়ে আমরা বলছি সৌরজগৎ বা সৌর পরিবার। ওকে, তো সূর্যকে ঘিরে যে সকল গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ ঘুরছে, তাদেরকেই বলে সৌরজগৎ, ঠিক আছে? তো সৌরজগতের একটা ছবি খুব সুন্দরভাবে দেওয়া আছে, তো তোমরা এটা অবশ্যই দেখে নেবে ভালো করে। তো প্রথমেই আছে আমাদের সূর্য, ঠিক আছে? দেখো কী কী গ্রহ আছে, 8টা গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী, ঠিক আছে? তারপর মঙ্গল,
এখানে গ্রহাণুপুঞ্জ আছে কিছু, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। প্লুটোকে গ্রহ হিসাবে ধরা হয় না, সেটা আমরা পরে আসছি, ঠিক আছে। তো এটাকে নিয়ে আমরা বলি সৌরজগৎ বা সৌর পরিবার। তো আশা করি বুঝতে পারলে সৌরজগৎ ব্যাপারটা কী। নেক্সট কিছু ইম্পর্ট্যান্ট তথ্য এখানে দেওয়া আছে যে সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বুধ সবথেকে কাছে আছে, এবং বুধ হচ্ছে সূর্যের সবথেকে কাছের গ্রহ। সবথেকে বড় গ্রহ কোনটি? এটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সবথেকে বড় গ্রহ। নেক্সট, দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে? দূরত্বের বিচারে অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্বের বিচারে কত নম্বরে? প্রথমে আছে বুধ, শুক্র, পৃথিবী, অর্থাৎ 3 নম্বরে আছে, 3 নম্বরে। আরেকটা প্রশ্ন পড়েছে, সৌরজগতের সবথেকে উজ্জ্বলতম গ্রহ কোনটি? তো এখানে কিন্তু দেখছো তোমরা কাছে বুধ আছে, কিন্তু উত্তর বুধ হবে না, এখানে শুক্র সঠিক অ্যান্সার হবে। তো উজ্জ্বলতম আর উষ্ণতম গ্রহ যদি বলে তাহলে হবে শুক্র, ঠিক আছে। এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে সৌরজগতে পৃথিবী ও সূর্যের 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে। এবং বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে 1300 পৃথিবী। মানে বুঝতে পারছো পৃথিবীর থেকে বৃহস্পতি কত গুণ বড়? 1300 পৃথিবী ঢুকে যেতে পারে, ঠিক আছে। তো আচ্ছা, আজ এই লেকচারটা আমরা প্রথম যে চ্যাপ্টারটা আমরা দুটো লেকচারে শেষ করব, কারণ যেহেতু একটু ডিটেলসে তোমাদের বোঝাচ্ছি, যাতে তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা আমার করতে হচ্ছে। পরবর্তী পার্ট 2 অবশ্যই এই ভিডিওতে আমরা আনবো। তো সূর্যটা পড়িয়ে আমরা শেষ করে দেব, আর পার্ট 2 এ আমরা শুরু করব যে গ্রহগুলি সৌরজগতের সেগুলি। তো চলো এইটা পড়িয়ে শেষ করে দিই, সূর্য, ঠিক আছে। তো সূর্য সম্পর্কে আমরা প্রথমে ডিটেলসে কিছু জেনে নিলাম। তো এবার সূর্য থেকে কিছু অজানা তথ্য যেগুলো আমাদের জানতে হবে। তো প্রথমে হচ্ছে সূর্যের যে বাইরের উষ্ণতা, অর্থাৎ আমরা যদি সূর্যকে দেখি, ঠিক আছে, এটা হচ্ছে সূর্য, বাইরের লেয়ারের যে উষ্ণতা সেটা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস, ওকে। আর ভিতরের দিকের উষ্ণতা, অর্থাৎ ভিতরেও যে কোর এরিয়াটা থাকে সেটা হচ্ছে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা তো আমরা পড়লাম যে পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় ও 3 লক্ষ গুণ ভারী। আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে এটা, সূর্যরশ্মির 200 কোটি ভাগের মধ্যে মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পড়ে। এবার তোমরা বুঝে নাও যে 200 কোটি ভাগ মানে কত ভাগ, ঠিক আছে। তার মধ্যে মাত্র 1 ভাগ আমাদের ছোট পৃথিবীতে এসে পড়ছে, তাতে এত আমরা গরম, এত আলোকিত হচ্ছি। তার মধ্যে যদি এটা যদি একটু বেড়ে যায় তাহলে কত রকমভাবে ক্ষতি হতে পারে তোমরা আন্দাজ করতে পারবে। নেক্সট চলো দেখে নিই। সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 1000 কোটি বছর। আচ্ছা, আয়ু আয়ু কেন বলছে? কারণ আমরা জানি যে এই জগতে, অর্থাৎ এই মহাবিশ্বে যা কিছু শুরু হয় তার অবশ্যই শেষ আছে, সেই রকম আমাদের সূর্যেরও শেষ আছে, ঠিক আছে। তো সূর্যের আয়ু সাধারণত 1000 কোটি বছর বয়স, ঠিক আছে। নেক্সট, চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে। অর্থাৎ চাঁদ সূর্যের তুলনায় কিন্তু অনেক গুণ ছোট, ঠিক আছে, কিন্তু সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে। তাই পৃথিবী আর চাঁদ, সূর্য প্রায় দুটি সমান। নেক্সট, সূর্যের গায়ে যেখানে উত্তাপ কম সেই জায়গাগুলি একটু কম উজ্জ্বল, তাই কালো কালো দাগের মতো দেখায়, একে সৌর কলঙ্ক বলে। অর্থাৎ তোমরা যে কালো কালো ছোপ 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 দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলি সৌর কলঙ্ক। এখানে উত্তাপ একটু কম থাকে, সেই জন্য এখানে কালো ছাপের মতো দেখা যায়, ঠিক আছে। নেক্সট, আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। অর্থাৎ ধরো এই সমস্তটা যদি আমাদের আকাশগঙ্গা ছায়াপথ বলি, প্রান্তভাগ থেকে কিছুটা দূরে, অর্থাৎ এটা প্রান্তভাগ, এগুলো প্রান্তভাগ, কিছুটা দূরে, অর্থাৎ এরকম অবস্থান রয়েছে আমাদের ছোট্ট সৌরজগৎ। ছোট্ট কেন বলছি? কারণ এখানে কয়েক মিলিয়ন, আবার সৌরজগতের মতো কয়েক মিলিয়ন নক্ষত্র ঘুরছে, ঠিক আছে। কয়েক মিলিয়ন মানে প্রায় কোটি কোটি, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে। এবং আচ্ছা, এখানে সৌরঝড় বলে একটা ব্যাপার আছে। সৌরঝড়টা কি? সূর্যের বাইরের অংশ করোনা কিছু কিছু অংশে বিস্ফোরণ হলে সূর্যরশ্মির যে কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। প্রতি 11 বছর অন্তর সৌরঝড় আমাদের আসে। তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ, যোগাযোগ ব্যবস্থার গোলযোগ দেখা যায়।
তো খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। কেন তাকাতে নেই? খালি চোখে সূর্যের দিকে তাকালে রেটিনা পুড়ে যায়। রেটিনা অর্থাৎ আমাদের চোখের মধ্যে রয়েছে রেটিনা, ঠিক আছে? সেই রেটিনাটা পুড়ে যায়, ফলে চোখের ক্ষতি হতে পারে। তাই আমরা দেখবে বলে অনেকেই সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাবে না। আরও অনেক কাল্পনিক কথাও বলা হয়, কিন্তু এগুলো কিন্তু আসলে সত্য না। আসল কারণ হচ্ছে আমাদের যে সূর্য থেকে যে একটা ক্ষতিকর রশ্মি বের হয়, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি, সেটার ফলে আমাদের ত্বক বা চামড়ার ক্ষতি করে। এবং সূর্যের দিকে তাকালে যে প্রচণ্ড তাপ, সেটার ফলে আমাদের যে রেটিনায় সেটা ক্ষতি হতে পারে। তো আশা করি এতদূরেই থাক আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারলে যে কি বললাম সৌরজগৎ সম্পর্কে, নেবুলা সম্পর্কে, গ্রহ সম্পর্কে। তো একবার অবশ্যই তোমরা বইটা সুন্দরভাবে রিডিং দিয়ে দেবে, তাহলে অবশ্যই ভালো করে বুঝতে পারবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। চলো, ধন্যবাদ।